ত্রিপুরা এফেয়ার্স অ্যান্ড ব্লকচেনের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা আমরা টিপিএসসি কম্বাইনের যে আমাদের মেন্সের এক্সাম হবে, আইসিডিএস পোস্টের জন্য বলো, পঞ্চায়েত এক্সিকিউটিভ এক্সামের পোস্টের জন্যই বলো, তো সবগুলি পোস্ট একটা মেন্স এক্সামের মধ্যেই হবে। তো অনেকগুলি টিপিএসসি কম্বাইন মিসেলেনিয়াস যে পোস্ট টিপিএসসি কম্বাইন এক্সামের মাধ্যমে নেওয়া হবে। তো আমরা যে 2016তে যে এক্সাম হয়েছিল টিপিএসসি কম্বাইনের, তো সেটার আমার মেন্সের পেপার রয়েছে। তো সেখানে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 20 মার্ক এসেছিলো, যেটা সিলেবাসে থাকে। তো পার কোশ্চেন 2 মার্ক করে যেটা থাকে, তো 10টা কোশ্চেন টোটাল 20 মার্কস। তো কী কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলি অ্যান্সারগুলি আজকে আলোচনা করব। তারপরে আমরা প্রত্যেক ডেইলি বেসিস যে কোনো একটা টপিক ধরবো কনস্টিটিউশনের, তারপর ওইখান থেকে কী 2 মানের কোশ্চেন আসতে পারে সেগুলি আলোচনা করব, ঠিক আছে? তো এই সিরিজটা আমরা কন্টিনিউ দিন পর্যন্ত এক্সাম না হবে আমরা এটা চালাবো, ঠিক আছে? তো আরও ধরে রাখা আরও 2 মাস টাইম আছে আমাদের কাছে, যদি আমরা ফেব্রুয়ারি মাসটা ধরি এবং সাথে এপ্রিল মাসটা, ঠিক আছে? তো দেখো, এটা ছিল আমাদের প্রিভিয়াসের কোশ্চেন টিপিএসসি কম্বাইন মেন্সের। তো দেখে নাও, এটা আমি দেখাচ্ছি। এটা হলো কোশ্চেনটা, দেখো, জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক পেপার 2 100 মার্ক। তো এটার মধ্যে আমাদের যে গ্রুপ সি যে পার্টটা রয়েছে সেটার মধ্যে আমাদের কনস্টিটিউশনের পার্টটা রয়েছিল। এটা হলো আমাদের কনস্টিটিউশনের পার্ট। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ভেরি ব্রিফলি, ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা যেটা এসেছিলো, তো সবগুলো কোশ্চেন এবং আমরা অ্যান্সার আলোচনা করব। তো তুমি যদি অন্যরকমভাবে অ্যান্সার দাও, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি যে অ্যান্সারগুলো এনেছি তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? তো এটার পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর সবগুলি মেটেরিয়ালস আমি আমাদের যে মেটেরিয়াল নোটস রয়েছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করো নিতে পারবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন যেটা, নেম দ্য বডি হুইচ ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেন। তো আমি লিখেছি এখানে, দেখো, নেম দ্য বডি হুইচ ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, টিপিএসসি কম্বাইন মেন্স এসেছিলো। দেখো, দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইজ দ্য কনস্টিটিউশন মেকিং বডি দ্যাট ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো যে কোশ্চেনটা এসেছিলো আমাদের, নেম দ্য বডি হুইচ ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোন বডি আমাদের ফ্রেম করেছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে? দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইজ দ্য কনস্টিটিউশন মেকিং বডি দ্যাট ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এটা অ্যান্সার। তো যদি এটার সাথে দূর লেখলে তো কেমন দেখা যায় না, 1 মনের কোশ্চেন হয়ে যায়। তো সাথে তুমি লিখতে পারো, দ্য 3 প্রমিনেন্ট মেম্বার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়ার লর্ড বেথিং লরেন্স, ঠিক আছে? তারপরে স্যার স্টেফোর্ড ক্রিপস এবং আলেকজান্ডার। তো এটা হলে লিখলে তোমার 2 মানের হয়ে যাবে, এভাবে তোমরা লিখতে পারো। নেক্সট কোশ্চেন যেটা এসেছিলো, হোয়াই ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কল কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? এইটি এসেছিলো। দেখো, এটা দেখো, হোয়াই ইন্ডিয়ান কনস্টিটিউশন কল এ কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তো এটার অ্যান্সারটা আমরা লিখতে পারি যে সাম পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি amended, some part cannot be amended, so Indian constitution is called combination of rigidity and flexibility. This is because the procedure of amendment is neither easy nor difficult, ঠিক আছে? তো এটার জন্য এটা আমরা বলতে পারি যে রিজিডিটি রয়েছে এবং ফ্লেক্সিবিলিটি রয়েছে। A federal structure is provided in the Indian constitution. There is a defined and demarcated jurisdiction in the center in all states, and in all states there are provisions that can also change the federal structure. Therefore, these are the reason why the Indian constitution is both rigid and ফ্লেক্সিবল, ঠিক আছে? তো ইজি ভাষায় বলতে গেলে আমরা কিছু পার্টকে অ্যামেন্ডমেন্ট করতে পারি আর কিছু পার্টকে অ্যামেন্ডমেন্ট করতে পারি না। এর জন্য এটাকে আমরা বলতে পারি কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? তো এইটাই আমরা প্রথম লাইনে লিখে দিয়েছি যে সাম পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড and some part cannot be amended, so Indian constitution is called combination of rigidity and flexibility. তারপর এখানে লিখলে তুমি 2 মান আর বেশি কিছু লিখতে হবে না, ঠিক আছে না? নেক্সট কোশ্চেন যেটা এসেছিল, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে? অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলতে আমরা কি বুঝি, এটা এসেছিলো। দেখো, হোয়াট ডু মিন বাই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে? এটা এসেছিলো আমাদের 13 নম্বর কোশ্চেনটা। তো এটার অ্যান্সারটা তোমরা কি লিখবে যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অর ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ মিনস every such person, whether male or female, is eligible to cast vote to elect the government, who is a citizen of India, is not less than 18 years of age, and is not otherwise disqualified under any law, ঠিক আছে? তো এইটাই আমাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যে আমরা যে ভোট দিতে পারবো, আমরা গভর্নমেন্ট ইলেক্ট করার জন্য আমরা ভোট দিতে পারবো, এবং এটার ক্রাইটেরিয়া যে সিটিজেন হতে হবে ইন্ডিয়ার এবং 18 বছর বয়স হতে হবে।
তো যদি এটা ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব যে কোনো একটা লর মধ্যে পড়ে। তো এটা হলো আমাদের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। নেক্সট কোশ্চেন যেটা এসেছিলো 14 নম্বর কোশ্চেনটা, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল রাইট। ঠিক আছে, তো এটি এসেছিলো, দেখো স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস। তো এটা এসেছিলো আমাদের কোশ্চেন। তো এটা এইভাবে করতে পারে, সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস ইন টার্মস অফ ইলেক্ট দ্যাট দে হ্যাভ পার্সোনালিটি। ঠিক আছে, তো এটা যদি আসে সেম অ্যান্সারই হবে যে কী কী ইম্পর্টেন্স রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের। তো আমরা সবাই জানি আমাদের ফান্ডামেন্টালস আর এসেন্সিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পাওয়ার ইনহারেন্ট ইন এভরি ইন্ডিভিজুয়াল। ঠিক আছে না, তো দে প্রিজার্ভ হিউম্যান ডিগনিটি অ্যান্ড প্রমোট সোশ্যাল প্রোগ্রেস ইন larger freedom. Fundamental rights build up the confidence of a person. They make the people well educated and generous. They kindle the flame of awareness among the people in every field of life. They make us strong enough to resist injustice. They lift up the standard of living in society. Fundamental are the feelings of brotherhood এন্ড ইউনিটি। ঠিক আছে, তো এটা এর জন্য আমাদের এটা যদি আসে ইম্পর্টেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস, তো এটা তুমি লিখতে পারো, আরও গুছিয়ে লিখতে পারো আমাদের কি ফান্ডামেন্টাল রাইটগুলি রেখে রয়েছে সেগুলি লিখে এটার ইম্পর্টেন্সটাও লিখতে পারো। ঠিক আছে, ওইভাবেও তুমি লিখতে পারো। তো এটা আমি এইভাবে লিখেছি। তো নেক্সট কোশ্চেন এসেছিলো যে শো দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আবারও আসতে পারে ঘুরিয়ে। তো ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কী ডিফারেন্স রয়েছে, তো এটা তুমি যদি আসে কীভাবে লিখবে, এটা দেখো, এটাই এসেছিলো আমাদের আগের কোশ্চেন। দেখো, শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, এটাই ছিল আমাদের কোশ্চেনটা। দেখো, এটা আসলে কী লিখতে পারি আমরা, দ্য মেজর ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর গিভেন ভ্যালু। তো ফান্ডামেন্টাল রাইটস কি, এটা কোথায় লেখা আছে, পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 12 to 35 of the Constitution of India deal with the fundamental rights and directive principle of state policy are written in part 4. ঠিক আছে, এটা পার্ট 3 তে লেখা আছে আর এটা পার্ট 4 এ লেখা আছে of the Constitution of India. They are given in article 36 to 51 of the Constitution of India. ঠিক আছে, তো এটা লিখলে আরও ভালো করে জানবে, তুমি সব কিছু জানো সম্বন্ধে। 12 থেকে 35-এর মধ্যে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটগুলি আমাদের, এবং ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্বন্ধে বলা হয়েছে 36 to 51-এর মধ্যে যে আর্টিকেলগুলি রয়েছে সেগুলির মধ্যে। দ্য বেসিক রাইটস দ্যাট আর গ্যারান্টেড টু ইন্ডিয়ান সিটিজেন বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর নোন এজ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি যে আমাদের বেসিক রাইটগুলি রয়েছে যেটি গ্যারান্টেড করে ইন্ডিয়ান সিটিজেনকে কনস্টিটিউশনের মাধ্যমে, সেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটার মধ্যে কী বুঝি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর দ্য গাইডলাইন্স টু বি ফলোড বাই দ্য গভর্নমেন্ট হোয়াইল ফ্রেমিং পলিসিস। ঠিক আছে, এটা পলিসির সময় দরকার লাগে। পলিটিক্যাল ডেমোক্রেসি ইজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া with the help of fundamental rights given in the Constitution of India. Economic and social democracy is established with the help of directive principle of state policy. ঠিক আছে, তো একটার মধ্যে ইকোনমিক এবং সোশ্যাল ডেমোক্রেসি তৈরি করতে এস্টাবলিশ করতে হেল্প করে, আর একটার মধ্যে কী করে, পলিটিক্যাল ডেমোক্রেসি, ঠিক আছে, এস্টাবলিশ করতে এটা হেল্প করে। তো দ্য ওয়েলফেয়ার অফ ইচ অ্যান্ড এভরি সিটিজেন ইজ প্রমোটেড থ্রু দ্য ফান্ডামেন্টাল রাইটস। তো আমরা সবাই জানি এটা। দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টার কমিউনিটি ইজ ফোস্টার্ড উইথ দ্য হেল্প অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অ্যাজ পার দ্য ল the violation of fundamental rights is punishable. এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ফান্ডামেন্টাল ল যদি আমরা ভায়োলেট করি আমরা পানিশেবল। ভায়োলেশন অফ ডিপিএসপি ইজ নট এ পানিশেবল ক্রাইম আনলাইক ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, তো এটার মতো দেখো দুইটার মধ্যে কি ডিফারেন্ট রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল অ্যাজ দে ক্যান বি এনফোর্স লিগালি বাই দ্য কোর্টস ইফ দেয়ার ইজ এ ভায়োলেশন। ঠিক আছে না, তো এটা জাস্ট এক্সবল করা হয় যতক্ষণ পর্যন্ত তুমি লিগালি কোর্টের মধ্যে তোমাদের ধরা না পড়ে, ভায়োলেশন না করো, এরকম যদি প্রুভ না করে। আর এটার মধ্যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর নট জাস্টিসেবল অ্যাজ দে ক্যান নট বি এনফোর্স বাই দ্য কোর্টস ইফ দেয়ার ইজ এ ভায়োলেশন। ঠিক আছে, তো এটা কোর্টেই এটা নিয়ে কোনো কিছু বলা হয় না, তো এটা ভায়োলেশন হয়েছে না হয়েছে এটা তুমি কীভাবে বুঝবে? সো এটা এর জন্য নট জাস্টিসেবল। If there is a law if there is a law which is in violation of fundamental rights, then the courts can declare it is a invalid and
কনস্টিটিউশনাল, ঠিক আছে। তো এটা এটার মধ্যে কি, ইফ দেয়ার ইজ এ ল ইন ভায়োলেশন অফ ডিপিএসপি দেন দ্য কোর্টস ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার ইট ইজ এ ইনভ্যালিড অ্যান্ড আনকনস্টিটিউশনাল, ঠিক আছে। এটার মধ্যে কোর্টের কোনো পাওয়ার থাকে না, যেটা কোর্টের পাওয়ার থাকে। Fundamental rights are sometimes considered as a kind of restriction imposed on the states. DPSP are direction for the government in helping it to achieve some particular objectives. Fundamental rights can be suspended during a national emergency, but the rights গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 20 অ্যান্ড 21 ক্যান নট বি সাসপেন্ডেড, ঠিক আছে। আমরা সবাই জানি যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলি কিন্তু ইমার্জেন্সির সময় চলে যায়, কিন্তু আর্টিকেল যে 20 এবং 21 সেটা থাকে, এটা আমাদের জানতে হবে। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ক্যান নেভার বি সাসপেন্ডেড আন্ডার এনি সার্কামস্টান্সেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তো ফান্ডামেন্টাল রাইটস ওয়াজ বোরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটসটা ফলো করি, এটা বড় করা হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। আর ডিপিএসপি যে স্টেট পলিসি ওয়াজ বোরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড হুইচ ওয়াজ ইন টার্ন কপিড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ স্পেন, ঠিক আছে। আয়ারল্যান্ড এবং স্পেন থেকে আমরা এটা নিয়েছি। তো এইগুলি হলো আমাদের মেইন যে ডিফারেন্স রয়েছে ডিপিএসপি এবং মেজর ডিফারেন্স রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে। তো এটা লিখলে আশা করি তোমার এতটি লেখারও দরকার নেই 2 মার্কের মধ্যে, তো এইগুলি লিখলে তো তোমাকে 1 নাম্বারও কাটতে পারবে না। These are the main difference between fundamental rights and directive principle of state policy, ঠিক আছে, ডিপিএসপি। নেক্সট কোশ্চেন যেটা এসেছিল 16 নম্বর কোশ্চেন, দেখো, হোয়াট আর দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর এ ক্যান্ডিডেট টু হোল্ড দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দরকার পড়ে একটা প্রেসিডেন্ট হওয়ার জন্য, পোস্ট ধরে রাখার জন্য ইন্ডিয়াতে। তো একটা ইজি কোশ্চেন, এটা সবাই জানে। তো অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 58 অফ দ্য কনস্টিটিউশন দ্য কোয়ালিফিকেশন নেসেসারি ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া, তো কী কী দরকার লাগবে, কী কী রিকোয়ার্ড, she should be a citizen of India, very very important, এটা আমরা সবাই জানি। তারপর she should be completed the age of 35 years or above, ঠিক আছে, 35 years হতে হবে। qualified to become a member of the লোকসভা, তো she should be qualified to become a member of লোকসভা, এটা হতে হবে। she should not, ঠিক আছে, should not hold any office of profit under the union or any state government or any local or other authority, যখন ও ইলেক্টেড হবে বা জমা দেবে প্রেসিডেন্টের পোস্টের জন্য, তুমি কোনো অফিসিয়াল প্রফিটেবল পোস্টের মধ্যেও থাকতে পারবে না। এইটাই লেখা আছে যে হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য ইউনিয়ন অর এনি স্টেট গভর্নমেন্ট অর এনি লোকাল অর আদার অথরিটি, ঠিক আছে, কোনো কিছুর সাথে যুক্ত থাকতে পারবে না, এখানে যা বলা হয়েছে। তো এইগুলি ছিল যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো নেক্সট কোশ্চেন যেটা 17 নম্বর, হাউ ডু ইউ ডিস্টিংগুইশ বিটুইন কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা এসেছিলো কোশ্চেনগুলি খুব ভালো ভালো কোশ্চেন এসেছিলো টিপিএসসির কম্বাইনের মেইনসের 2016 ব্যাপারে। তো এটা যদি আসে তুমি কি লিখতে পারো, দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য ডিসাইডিং অথরিটি অন হাউ দ্য কাউন্সিল অফ মিনিস্টার উইল বি স্ট্রাকচার্ড বেসড অন ফ্যাক্টরস such as experience and seniority. The council of minister is divided into the following. তো কাউন্সিল মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার মধ্যে ডিস্টিংগুইশ করতে হলে আগে যেটা লিখতে হবে, দ্য ক্যাবিনেট মিনিস্টার অফ স্টেট, যেগুলি বেসড অন ফ্যাক্টরস সাচ এস experience and seniority. The council of ministers is divided into the following: cabinet, minister of state, deputy minister, parliamentary secretaries, ঠিক আছে। It is not usual for the cabinet and council of minister to be confused with one another. The only similarity is that they both report to the prime minister. There are other factors that make the different both each other. দেখো, ক্যাবিনেট মিনিস্টার এবং কাউন্সিল মিনিস্টার মধ্যে কী ডিফারেন্স রয়েছে। The cabinet consists of many senior minister who hold important portfolios such as defense, home affairs এবং education, ঠিক আছে, এগুলি ক্যাবিনেট দ্বারা ধরা হয়। আর কাউন্সিল মিনিস্টারের মধ্যে কী কী থাকবে সেটা জানতে হবে। they consist of ক্যাবিনেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ স্টেট, ঠিক আছে। তো এগুলি রয়েছে। নেক্সট পয়েন্টটা, ইট ওয়াজ কনফার্ড দ্য স্ট্যাটাস অফ এ কনস্টিটিউশন বডি আফটার দ্য পাসিং অফ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট of 1978, also known as 44th Amendment. It is a constitutional body. The cabinet consists of some of the most
experienced minister, thus the Prime Minister seeks their advice on important matters. The decision of the cabinet are binding to all ministers. It is up to Prime Minister to consult with the Council of Ministers or not when it comes to making important decision. ঠিক আছে না? তো সবগুলি অনেকগুলি রয়েছে, সবগুলি বলি না। দ্য সাইজ অফ দ্য ক্যাবিনেট ইজ অ্যাবাউট 15 to 20 মিনিস্টার্স, আর এটা থাকবে দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইউজুয়ালি কনসিস্ট অ্যাবাউট 60 to 70 মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট। তো মেইনলি যেটা ক্যাবিনেট আর মিনিস্টারের মধ্যে যে মেইনলি ডিস্টিংগুইশটা, তোমরা এটা যদি লেখো তোমার আসলে আশা করি 2 মার্ক আরামসে পেয়ে যাবে, এত কিছু লেখার দরকার নেই, 3টা পয়েন্ট লিখে। তারপর নেক্সট কোশ্চেন যেটা এসেছিল, হোয়েন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান কল জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট। ঠিক আছে, হোয়েন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান কল জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট, কখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কল করবে জয়েন্ট সেশনের জন্য পার্লামেন্টে। তো এটা এসেছিল নেক্সট কোশ্চেনটা, দেখো হোয়েন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান কল জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট। তো তখন এটা আসবে, তোমরা লিখতে পারো দ্য জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট ইজ কল বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 108 অ্যান্ড ইজ decided over by the Speaker of the Lok Sabha or in their absence by the Deputy Speaker of the Lok Sabha or in their absence the Deputy Chairman of the Rajya Sabha. ঠিক আছে না? The President can call a joint session of the two House of Parliament. ঠিক আছে, if কখন পারবে। এক নাম্বার হলো if a bill passed by one house is rejected by the other, তখন জয়েন্ট সেশনের জন্য কল করবে পার্লামেন্টে প্রেসিডেন্ট। আরটা হলো ইফ দ্য অ্যামেন্ডমেন্ট প্রপোজ টু দ্য বিল বাই ওয়ান হাউস ইজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য আদার হাউস, তখন আবার ইফ দ্য হাউস ডাজ নট টেক এনি অ্যাকশান ফর 6 months অন এ বিল রিমিটেড বাই দ্য আদার্স। ঠিক আছে, এই পয়েন্টগুলির সময় কোনো একটা পয়েন্ট যদি দরকার পড়ে তখন প্রেসিডেন্ট যে কোনো হাউসের পার্লামেন্টকে জয়েন্ট সেশনের জন্য ডাকতে পারবে। ঠিক আছে না? তো এটা কিছুটা লিখেছি গুছিয়ে, তুমি যদি পারো আরও ভালো করে গুছিয়ে লিখতে পারো। ঠিক আছে না? নেক্সট কোশ্চেন যেটা এসেছিলো, নেম দ্য টাইপস অফ কেসেস হুইচ ফল উইদিন দ্য অ্যাপিলেট ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এটা এসেছিলো নেক্সট কোশ্চেন যেটা, নেম দ্য টাইপস অফ কেসেস হুইচ ফল উইদিন দ্য অ্যাপিলেট ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এটা আমাদের 19 নম্বর কোশ্চেন এসেছিলো। দেখো, দ্য পাওয়ার অফ দ্য হায়ার কোর্ট টু রিভিউ দ্য ডিসিশন অর চেঞ্জ দ্য রেজাল্ট অফ দ্য ডিসিশন মেড বাই দ্য লোয়ার কোর্ট ইজ কল অ্যাপিলেট ডাইরেকশন। এটা তুমি লিখতে হবে প্রথমে, আসলে অ্যাপিলেট ডাইরেকশন বলতে কি। দেখো, অ্যাপিলেট ডাইরেকশন বলতে আমরা বুঝি যদি কোনো লোয়ার কোর্টে কোনো একটা রায় দেয় তো সেটাকে রিভিউ করার পাওয়ার রয়েছে হায়ার কোর্টের। ঠিক আছে, তো এই পাওয়ারটাকেই আমরা বলি অ্যাপিলেট ডাইরেকশন। দ্য সুপ্রিম কোর্ট ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অর্ডার ইন দ্য কান্ট্রি। ইট ক্যান হিয়ার অ্যাপিলস ইন কেস লাইক সিভিল কেসেস অ্যান্ড ক্রিমিনাল কেসেস। তো সুপ্রিম কোর্টও কাছেও যে অ্যাপিলেট ডাইরেকশনের পাওয়ার রয়েছে যখন কোনটা কেসের ক্ষেত্রে, যেমন আপিল যেতে পারে ওদের কাছে, সুপ্রিম কোর্টের কাছে। একটা হলো সিভিল কেসেস এবং ক্রিমিনাল কেসেস। ঠিক আছে, এই দুইটা কেসে। তো এটাই কোশ্চেন এসেছিলো যে নেম দ্য টাইপ অফ কেসেস উইথ ফল উইদিন দ্য অ্যাপিলেট ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পড়বে যখন সিভিল কেস এবং ক্রিমিনাল কেস থাকে, তখনই এই অ্যাপিলেট ডাইরেকশন মধ্যে পড়বে, আপিলটা পড়বে সুপ্রিম কোর্টের কাছে। তো এইটাই এখানে লেখা আছে, তো এইটুকু লাগলে আর লাগবে না। নেক্সট কোশ্চেনটা এসেছিলো 20 মার্ক কোশ্চেন। দেখো, হাউ ডাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এটার কোশ্চেনটা তোমরা দেখি কেমন লিখেছ। আমি লিখেছি, এটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এটার কোশ্চেনটা তোমরা আমাদের যে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে অ্যান্সারটা। হাউ ডাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনশিওর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। আমি যেভাবে লিখেছি এটা লেখার দরকার নেই, তোমরা দেখি না তোমরা কী লেখো কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে এটার অ্যান্সারটা। তো এইগুলি ছিল টোটাল 10টা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এই 10টা কোশ্চেন। দেখো, কনস্টিটিউশনের মধ্যে সবগুলো টপিক থেকে কোশ্চেন এসেছে, কিন্তু পঞ্চায়েতের রাজ থেকে কোশ্চেন আসেনি। তো এবার কিন্তু পঞ্চায়েতের রাজ থেকে কোশ্চেন আসবে। তো পঞ্চায়েতের রাজের কোশ্চেনগুলি, 2 মার্কের কোশ্চেনগুলি আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমি আরও অনেকগুলি মেটেরিয়াল রেডি করছি তোমাদের জন্য, এগুলি আমাদের যারা মেটেরিয়াল কিনছে ওইখানে ওরা পেয়ে যাবে কোশ্চেনগুলি। ঠিক আছে, তো ওইখানেও আছে কোশ্চেন। আর তোমাদের যদি মেটেরিয়াল লাগে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে এই মেটেরিয়ালগুলি তোমরা বাই করতে পারবে, পড়তে পারবে। ওইখানে আমি কোশ্চেন অ্যান্সার করে যে
পুরো পার্টগুলি কমপ্লিট করেছি যেভাবে সিলেবাস আছে। তো এটাই ছিল আজকের তোমাদের ইম্পর্টেন্ট কন্টেন্ট। আশা করি আজকের কন্টেন্টটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার। তোমাদের যদি টিপিএসসি কম্বাইনের মেইনসের নোট লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আমি ফুল সিলেবাস কভার করে রেখেছি, তোমাদের যেটাই লাগবে পেয়ে যাবে। তাছাড়া আমি তোমাদের মান্থলি বেসিস এফেয়ার্সগুলি আপডেট করে দিই, যার যেই নিউজটা আছে যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে আমি তোমাদের আপডেট করে দিচ্ছি, ঠিক আছে না? তো আশা করি ভালো একটা সাপোর্ট পাবে আমার থেকে। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।